মেয়ের এমন পরিবর্তন দেখে সোনালী তালুকদার বেশ অবাক হলেন। তবে মনে মনে অনেক খুশিও হলেন তার ছোট্ট মেয়ে যে সবকিছু এত দূরে বুঝতে পেরেছে বলে। আদিল এগিয়ে গেল ইরার কাছে। আশেপাশে অনেক অনেক মানুষ, প্রেস মিডিয়া তো আছেই। আদিল নিজের হাতটা ইরার দিকে এগিয়ে দিলে ইরা এতগুলো মানুষের সামনে নিজের স্বামীকে অপমান করতে চায় না বলে আদিলের হাত ধরে সামনের দিকে এগোলো। ইরার এমন আচরণ দেখে আদিল বেশ কিছুটা মুগ্ধ হয়। আদিলের পাশে যেন একটা ডানাকাটা পরীর মতন সুন্দর লাগছে তার পেতনি বউটাকে। আয়রার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এইগুলো দেখে। কোনোভাবে এইগুলো মেনে নিতে পারছে না। ভালোবাসার মানুষকে অন্যের পাশে দেখার মতন যন্ত্রণাদায়ক অন্য আর কোনো কিছুতেই হতে পারে না। তার থেকে মৃত্যু অনেকটাই ভালো, তৃপ্তির হয়। যে জায়গায় তার থাকার কথা ছিল সেখানে কিনা আজ অন্য নারী। সত্যি ভালোবাসা সুন্দর, যদি দুজনের চাওয়াটা এক হয়। প্রিয়াস আর অহনা শিকদারের পেছন পেছন ঘুরছে বেশ অনেকক্ষণ ধরে। প্রিয়াসও কিছু বলছে না, আর অহনা শিকদার নিজেও না। একটা সময় এমন পেছন পেছন ঘুরতে দেখে বেশ বিরক্ত হলেন অহনা শিকদার। গম্ভীর গলায় প্রিয়াসকে উদ্দেশ্য করেই বলল, কি চাই? বড় আম্মু, আমি বিয়ে করতে চাই। আর হ্যাঁ আম্মু, প্রমিস আমি একদম গুড বয় হয়ে যাব, পাশাপাশি কোম্পানি দেখাশোনাও করব। অহনা শিকদার বেশ ভালো করেই বুঝতে পারলেন প্রিয়াসের পেছন পেছন ঘোরার কারণটা। প্রিয়াস যে তার ঘাড়ে বন্দুক রেখে গুলি ছুড়বে তা বুঝতে বাকি রইল না অহনা শিকদারের। প্রিয়াস আর কাউকে ভয় পাক আর না পাক, অহনা শিকদারকে জমের মতন ভয় পায়। হয়তো সত্যি বিয়ে করতে চায়, ভালো হতে চায়। বড়রা বরাবরই তাকে এই সুযোগটা দিয়ে আসছে, সে নিজেই তো কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে। তাই অহনা শিকদার বেশ স্বাভাবিকভাবেই বললেন, কই বছরের রিলেশন? আর হ্যাঁ, মেয়েটা কে? প্রিয়া শক্ত ঢোক গিলে বলল, কোনো রিলেশন না বড় আম্মু, আমি পরিবারের পছন্দেই বিয়ে করব। আমার ওই মেয়েটাকে ভালো লেগে বিয়ে করতে চাই। প্রিয়াস হাত দিয়ে ইশারা করতে অহনা শিকদারের চোখ পড়ে আয়রার দিকে। তুমি আয়রাকে বিয়ে করবে? প্রিয়াস মাথা নত করে ভদ্র ছেলের মতন বলল। হ্যাঁ আম্মু, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। অহনা শিকদার বেশ স্বাভাবিকভাবে বলেন, আয়রা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, কখনোই এই বিয়েতে রাজি হবে না। তুমি আগে পার্সোনাল ভাবে কথা বলো আয়রার সাথে, তারপর যদি তোমাদের মনে হয় বিয়ে করবা, তাহলে আমি অবশ্যই তোমাদের পাশে আছি। প্রিয়াস ভেবেছিল অহনা শিকদার প্রিয়াসের মুখে আয়রার কথা শুনে সাথে সাথে অ্যানাউন্সমেন্ট করে সবাইকে বিয়ের বিষয়ে জানিয়ে দেবে। তাহলে তখন তো আয়রা আর অহনা শিকদারের মুখের ওপর না বলতে পারবে না। সম্মান বাঁচানোর জন্য হলেও বিয়েটা করবে। কিন্তু অহনা শিকদার খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। এতে করে অহনা শিকদার যে যথেষ্ট বুদ্ধিমতী মহিলা তার প্রমাণ প্রিয়াস আজকে আবার নতুন করে পেয়ে গেল। কলিয়ার জুথি সুন্দর পরিপাটি করে আদিলের রুমটাকে সাজাচ্ছে। তাদের লাভ ম্যারেজও নয়, আবার অ্যারেঞ্জ ম্যারেজও নয়, সোজা কথায় বলতে গেলে কিডন্যাপিং ম্যারেজ। সেই ক্ষেত্রে চেনাশোনা খুব কম ছিল। এখন প্রায় 10 দিনের মতন হয়ে গেছে তারা একসাথে আছে। একজন মানুষকে জানার জন্য কিছু মুহূর্ত একসাথে কাটালেই বোঝা যায় মানুষটা কেমন। তাই জীবনে ঘটে যাওয়া সব অতীতকে উপেক্ষা করে নতুন জীবনে নতুনভাবে বাঁচতে শেখার পারাটাই উত্তম। জুথিকে সব কাঁচা ফুল ঈশানার রিফাত এনে দিয়েছে কিছুক্ষণ আগে। সেগুলো দিয়ে পরিপাটি করে রুমটাকে সাজানো হচ্ছে। প্রিয়াস আয়রার পাশে দাঁড়িয়ে বেশ ভীত গলায় মাথা নুইয়ে খুব স্বাভাবিকভাবে বলল। একটা কথা বলবো রাত পড়ি। আয়রাও খুব স্বাভাবিকভাবেই বলল। হ্যাঁ বলো, কি হয়েছে? প্রিয়াস খুব সিরিয়াস হয়ে বলল, না কিছু হয়নি, আমাকে বিয়ে করবা রাত পড়ি। আমার অনেক ভালো লাগে তোমাকে, ট্রাস্ট মি, অনেক ভালো রাখবো তোমাকে। জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত কাটাবো আমরা একসাথে। তোমাকে পৃথিবীর সব থেকে সুখী নারী করে রাখবো আমি আমার জীবনে। উইল ইউ ম্যারি মি? শিকদার মহল পুরো খালি। আশেপাশে চেনা অচেনা যারা ছিল সবাই ইতোমধ্যে চলে গেছে। এমনকি ইরার মা বাবাও আশরাফ শিকদার থাকার জন্য রিকোয়েস্ট করলে আজাদ চৌধুরী জানায় ইনশাল্লাহ আবার পরবর্তী সময়ে এসে থাকবেন। সবাই রাতের খাবার খেয়ে নিয়েছে একমাত্র আদিব ছাড়া। সে দেবদাস হয়ে বসে আছে, রাতের পার্টি ড্রেস চেঞ্জ করেছে সেই কখন। একটা 2 কোয়ার্টার আর গেঞ্জি পরে বসে আছে।
তার ছোট মনটা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। তার সাজানো সব প্ল্যানিং এক নিমেষেই শেষ। তার অল্প একটুখানি ভালো লাগা, তাও সেটা হালকা বাতাসে উড়িয়ে নিয়ে গেল। আজকে যে রাতে আশরাফ শিকদার, ঈশান, রিফাত, প্রিয়াস একসাথে ড্রিঙ্ক করবে আদিব ভালো করেই জানে। এখন তাই এই একটাই সুযোগ। তাকে দেখতে এতটাই আবলা লাগছে যে আশরাফ শিকদার মায়া করে সাথে করে নিয়ে যাবে। তার আগে আদিল আর ইরাকে রুমের ভেতর দিয়ে আসতে হবে। মমকে ঘুমোতে হবে। মম যদি জানে ড্রিঙ্কের কথা, তাহলে হয়তো মদের সাথে বিষটাও মিশিয়ে দিয়ে যাবে। জুথি আর কলি বেশ কিছুক্ষণ আগে ইরাকে রুমে নিয়ে গেছে, ঠিক বিছানার মাঝখানে বসিয়ে দিয়ে এসেছে। জুথি আজকে কলির সাথেই থাকবে, তাই তারা দুজন কলির রুমে চলে গেল। আদিল সবাইকে, বিশেষ করে ঈশানকে উদ্দেশ্য করেই বলল, আজকে যদি বাসরটা করতে না দে শালা, কালকে তোর বউকে নিয়ে বিদায় হবি। ঈশান সিরিয়াস হয়ে বলল, সকাল হওয়ার কি আছে, বোনটা যে কি ওঠে দিয়ে দে, এখনই নিয়ে যাই। মানুষ বলে না বানরের গলায় মুক্তোর মালা, তোর হয়েছে সেই অবস্থা। এমন বউ থাকলে বাসর না করে সাজিয়ে রাখা চাই। হ্যাঁ, তুমি ঠিক বলছো বন্ধু। আমি তো বিয়ে করেছি বউ আলমারিতে তুলে রাখার জন্য। শালা, একটা লাথিতে হবে নাকি ডজন খানেক লাগবে? আমাকে সম্মান দিয়ে কথা বল। মেয়ের বড় ভাই হয়ে আমি মানে তোর সম্মান। দুজন বেশ কিছু সময় নিয়ে কথা শেষ করলো। আদিল আস্তে আস্তে নিজের রুমের দিকে চলে আসে। পুরো রুমটায় লাল নীল বাতি দিয়ে সজ্জিত। ফুলের সুবাসে পুরো রুম ছড়িয়ে আছে। তার থেকেও বেশি সুন্দর, মনোমুগ্ধকর লাগছে তার পেতনি বউটাকে। আদিল রুমের দরজা লাগিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। ইরা বেশ ভয় পাচ্ছে, ইরার শরীর কাঁপছে। আদিল বিছানায় গিয়ে বসলো ঠিক ইরার সামনে। আদিল ইরার মুখটাকে নিজের কাছে টেনে কপালে আলতো করে একটা চুমু দিল। ইরা কিছু বলতে চায়, কিন্তু আদিল শুনতে চায় না। আদিল ভাবছে হয়তো ইরা আটকাতে চাইছে তাকে। আদিল ইরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরার নরম তুলতুলে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ইরা দুহাতে খামচে ধরে আদিলের শার্টের কলার। নিঃশ্বাস ওঠানামা করছে, বুক কাঁপছে। আদিল কিছু মিনিট পর ইরার থেকে নিজের ঠোঁট সরিয়ে ঘাড়ে মুখ ডুবাতে ইরা আদিলকে বেশ দূরে ঠেলে দেয়। আদিল ইরার সাথে জেদ দেখাতে চাইলে ইরা বলে, প্লিজ আমাকে আর কিছুদিন সময় দিন। আদিল চোখ গরম করে নিজের মেজাজ হারিয়ে ফেলল আর রাগী কর্কশ গলায় বলল, কোনো সময় দেওয়া হবে না তোমাকে আর। আমার এখনই চাই তোমাকে, এই মুহূর্তে। আই নিড ইউ জান বাচ্চা। আর দূরে সরিয়ে দিস না আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আই রিয়েলি নিড ইউ। ঘড়ির কাঁটা টিং টং শব্দ তুলে বলে দিচ্ছে গভীর রাত এখন প্রায় 12টা। কাঁটায় চারিদিকে শুনশান অন্ধকার। আদিল স্থির নয়নে তাকিয়ে আছে ইরার দিকে। ইরার লাস্ট কথাটা শুনে আদিলের স্ট্রোক হওয়ার উপক্রম। আজকে যে শুধু রাগ হচ্ছে এমনটা নয়, ভীষণ মন খারাপ হচ্ছে। ইরা আদিলের এমন মন খারাপটা বুঝতে পেরে আদিলের পাশে গিয়ে বসলো। আদিলকে মানানোর জন্য আদিলের চোখের দিকে তাকিয়ে বলল, সরি। আদিল নিশ্চুপ, কোনো কথা বলছে না। হয়তো আজকে তার সত্যি অনেক কষ্ট হচ্ছে। আদিলের এমন গোমরা মুখ দেখে ইরারও বেশ খারাপ লাগলো। তবুও আদিলকে উদ্দেশ্য করেই বলল, কেউ সরি বলে ইটস ওকে বলতে হয়। আপনি কি এটাও জানেন না? আদিল ইরার দিকে তাকিয়ে নিষ্পাপ গলায় বলল, তুমি কি তোমার স্বামী হিসেবে আমাকে সত্যি মেনে নিতে পারছো না? ইরা অসহায় দৃষ্টিতে বলল, এমনটা বলবেন না প্লিজ। আমি মেনে নিয়েছি আপনাকে। তাহলে সময় কেন চাইছো? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? তোমাকে স্পর্শ করার অধিকার রাখতে পারি না? ইরা মাথা নত করে ফেললো। তাকে বুঝবে কি করে? তার একটা পার্সোনাল সমস্যা আছে, শুধু তারই নয়, পৃথিবীর প্রত্যেকটা নারীর আছে। ইরাকে চুপ করে থাকতে দেখে আদিল বলল, আমার একটা হেল্প করবা? কি হেল্প? আমাকে হয় ওয়াশরুমের ভেতরে আর নয়তো রুমের বাইরে ফেলে দাও। আমি ডিস্টার্ব আমার লাইফ নিয়ে। ইরার আদিলের কথাটা একদম ভালো লাগলো না। সে সত্যি ইচ্ছে করে কোনো কিছু করছে না। ইরা ভীষণ রেগে গিয়ে স্পষ্ট গলায় বলল, পিরিয়ড হয়েছে আমার। এখন আপনি চাইলে এখন। কথা শেষ করার আগেই আদিলের শক্ত ধমক দিয়ে ইরাকে থামিয়ে দিয়ে রাগান্বিত গলায় বলল, শাট আপ, ঘুমাও, গুড নাইট। বলেই আদিল নিজের জামা কাপড় চেঞ্জ করে বিছানার ওপর এক পাশ ঘুরে শুয়ে পড়ল। ইরা ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল আদিলের দিকে। তারপর ইরা কি করবে বুঝতে না পেরে নিজেও ড্রেস চেঞ্জ করে রুমের লাইট অফ করে মাঝে একটা বড় সাইজের কোলবালিশ রেখে শুয়ে পড়ল। সবাই ছাদে একসাথে, আশরাফ শিকদার, প্রিয়াস, আদিল সবাই ছাদে বসে রিল্যাক্সে লাল পানি খাচ্ছে।
প্রিয়াস বরাবরই সবার থেকে ভালো করে মদ মেশাতে পারে, তাই আপাতত এই কাজটাই করছে। সবার শরীরের কথা চিন্তা করে অতিরিক্ত মদ্যপান করলো না, বিশেষ করে আশরাফ শিকদার। তার হার্টের সমস্যা। রিফাত ওয়াশরুমে যাবে বলে ছাদ থেকে নেমে রুমের ভেতরে প্রবেশ করলো। রিফাত তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। কলিজুথি এখনো ঘুমোয়নি। প্রায় বেশ অনেক রাত পর্যন্ত তারা এত গল্প আড্ডা দিতে ব্যস্ত ছিল যে ঘড়ির কাঁটা চোখেই পড়েনি। কলির ভীষণ ক্ষুধা লাগছে। সে হালকা খাবার নেয়ার জন্য কিচেনে এসেছে। কলি খেয়াল করেনি রিফাতকে কলির বলা কিছু কথার জন্য। সেদিনের পর থেকে রিফাত আর কলির সাথে কথা বলে না, ইগনোর করে দূরে দূরে থাকে। কলি খাবার নিয়ে ওপরে যাবে, তখনই সোফার দিকে চোখ পড়তেই দেখে রিফাত জগ থেকে গ্লাসে পানি ঢালছে। কলি হাতের প্লেটটা নিয়ে এগিয়ে যায় রিফাতের দিকে। কলিকে দেখে রিফাত চলে যেতে চাইলে কলি রিফাতের হাত ধরে কিছু একটা বলতে চাইলে রিফাত এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয় কলির থেকে। রিফাতের এমন ব্যবহারে কলির চোখ ভিজে ওঠে নিমেষেই। রিফাত কোনো রকম কলির সাথে কথা না বলে বরং কলিকে উপেক্ষা করে ওপরে ছাদে চলে যায়। কলি বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে মন খারাপ করে বসে থাকে। কেন করে রিফাত এমন? ভালোবাসা কি কখনো গরিব ধনী থেকে হয়? তাকে কে বোঝাবে এই কথাটা? পরের দিন সকালবেলা হালকা মিষ্টি রোদ এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রুমের ভেতরের পুরো শুনশান, কোনো আওয়াজ নেই। ইরা ঘুম জড়ানো অল্প ঘুমে আচ্ছন্ন হয়ে বুঝতে পারল তার খুব থেকে খুব কাছে কেউ। নিঃশ্বাসের গরম উষ্ণ আর্দ্র হাওয়া ভেসে আসছে। তার শরীরটাকে নাড়াতে পারছে না, মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। ইরা অল্প অল্প করে তাকায়। ঘুমের রেশ এখনো কাটেনি। অল্প চোখ মেলে তাকাতেই দেখে আদিল দু হাতে আঁকড়ে চাপড়ে ধরে শুয়ে আছে তাকে। আদিল আর একটু টেনে ইরার কোমর ধরে নিজের কাছে টেনে আনলো। ইরা ছটফট করে ওঠে, বিরক্তি বোধ করে। তার এত কাছে আসাটা মেনে নিতে পারছে না। ইরা আদিলকে নিজের থেকে ছাড়াতে চাইলে আদিলের এক ধমকে থামিয়ে দিয়ে বলে, কি হচ্ছে এসব? এমন করছিস কেন? ঘুমাতে দে আমায়। ইরা গাল ফুলিয়ে বলল। আমাকে ছেড়ে দিয়ে তারপর ঘুমান। আদিল যেন ইরার কথায় পাত্তাই দিল না, বরং আরেকটু কাছে টেনে নিয়ে বলল, ইউ আর মাই প্রপার্টি, সো ডোন্ট ডিস্টার্ব মি। ইরা মুখ গোমরা করেই বলল, স্টুপিড আপনি একটা। আমি কিভাবে আপনার প্রপার্টি হলাম? আমি আপনাকে ডিস্টার্ব করছি না, বরং আপনিই আমায় ডিস্টার্ব করছেন। আপনার পালোয়ানের মতো শক্ত বডি দিয়ে আমায় ধরে রেখেছেন আপনি। ছাড়ুন বলছি, নয়তো চেঁচাবো আমি। আদিল ইরার কথাকে পাত্তা না দিয়ে ইরার ওপরে উঠে শুয়ে পড়ল। আদিল দাঁতে দাঁত পিষে বলল, তুমি কার প্রপার্টি? আর আমি কাকে যেন ডিস্টার্ব করছিলাম? এখন বলো, আমি শুনছি। আদিলের এমন কাণ্ডে ইরা বেশ লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলল। তার সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। তার রাগ হচ্ছে কিন্তু দেখাতে পারছে না। আদিল আস্তে আস্তে ইরার মুখের কাছে নিজের মুখ ঠেকালে ইরা চিৎকার করে বলল, প্লিজ প্লিজ সরুন, যেতে হবে আমায়। কোথায় যাবেন ম্যাডাম? সবাই আমার জন্য বাইরে অপেক্ষা করছে। কেউ আপনার জন্য অপেক্ষা করছে না ম্যাডাম। আগে শিখে যান স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়। আপনি আমাকে ছাড়ুন, আমি ইউটিউব দেখে শিখে নিব। এটা রান্না করার রেসিপি না ইডিয়েট, যে সবকিছু ইউটিউবে পাওয়া যাবে বা ইউটিউব থেকে শিখে নেবে। এটা স্বামীর ভালোবাসা, স্বামীর কাছেই শিখতে হয় ম্যাডাম। না, কোনো প্রয়োজন নেই আমার আপনাকে। আপনি বাজে, নষ্ট, খারাপ, অসভ্য মার্কা কথা বলেন। আদিল ঠোঁটে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করে বলল, পৃথিবীতে সব স্বামীরে বাজে, নষ্ট, খারাপ হয় ম্যাডাম। আপনি পৃথিবীতে শুদ্ধ ছেলে পেতে পারেন, তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একটা শুদ্ধ স্বামীও পাবেন না। ছি, কি বাজে স্বামী আমার। আমি এত কিছু জানি না। আমার স্বামী বাজে আর অশুভ মার্কা কথা বলে। আপনার ওজন এত বেশি কেন? মনে হচ্ছে আটার বস্তা আমার উপর রাখা হয়েছে। আমি গলে যাচ্ছি তো, সরেন আমার উপর থেকে। আদিল ওপর থেকে সরে যেতে যেতেই বলল, সলি, তুমি বিশ্ব জাহান্নামী। তোমার রেকর্ড বের করবো আমি কিছুদিন পর। রতন মিয়া চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে বাড়ির গেটের সামনে। এই বাড়িতে তেমন কেউ আসে না শিকদার মহলের মানুষ ছাড়া, তবে অনেক দেশ থেকে লোক আসে বাড়ির দর্শন পেতে। কারণ বাড়িটা অদ্ভুত রকমের ভয়ঙ্কর। বাইরে থেকে একবার দেখলে মনে হবে এই বাড়িতে মানুষ নয় বরং ভূতের বসবাস। ইরা অহনা শিকদারের সাথে হাতে হাত লাগিয়ে কাজ করছে। হালকা সুতির থ্রি পিস পরেছে, মাথায় বড় করে ঘোমটা টানা। অহনা শিকদার যথেষ্ট স্টাইলিশ একজন মানুষ।
তার কোম্পানির কাজের পাশাপাশি তার সৌন্দর্য ও মুগ্ধ করার মতন। একে একে সবাই এসে বসলো ড্রয়িং রুমে। অহনা শিকদার আদিবকে কিছু জিজ্ঞাসা করবেন বলে আদিবের দিকে তাকাতেই দেখেন আদিবের চোখ ফোলা, দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমোয়নি। অহনা শিকদার আদিবের দিকে তাকাতেই আদিব মাথা নত করে ফেলল। অহনা শিকদার রাগে কটমট করতে লাগলেন আর বললেন, রাতে কোথায় গিয়েছিলে আদিব? চোখ মুখ আর এমন অবস্থা কেন? অহনা শিকদারকে ভয় পায় না এমন লোক খুঁজলে হয়তো এই বাড়িতে একটাও পাওয়া যাবে না। আদিব ভয়ে কাঁপছে আর আশরাফ শিকদারের দিকে তাকাচ্ছে। আশরাফ শিকদার আদিবকে না দেখার ভান করে বারবার অন্যদিকে তাকাচ্ছে। অহনা শিকদার ঠিক বুঝতে পারলেন নিশ্চয় কোনো ঘাপলা আছে, যদি থাকেও থাকে তাহলে কি সেটা। অহনা শিকদার আঙুল তাক করে রাগী গম্ভীর গলায় কিছু বলতে যাবেন, তার আগেই আশরাফ শিকদার উঠে দাঁড়িয়ে বলেন, বুকে ব্যথা অনুভব করছে, তাড়াতাড়ি ঘরে চলো রাগিনী। অহনা শিকদার কপাল কুঁচকে বলেন, বুকে ব্যথা উঠেছে? মেডিসিন খাও। রুমে যেয়ে বলছো কেন আজব? রুমে গেলেই ঠিক হয়ে যাবে বুকের ব্যথাটা। চলো না রাগিনী, রুমে চলো। তোমার বয়স কত খেয়াল আছে? একটা ছেলেকে অলরেডি বিয়ে করিয়ে ফেলেছো, আরে কিছুদিন পর করাতে হবে। এই বয়সে তোমার আর কোনো লজ্জা শরম হলো না? আশরাফ শিকদার গাল ফুলিয়ে বললেন, লজ্জা শরম কম দামি জিনিস যেটা আশরাফ শিকদার ইউজ করে না। রুমে যাবা নাকি স্টপ করব? আহ বুকে ব্যথাটা বাড়ছে মনে হচ্ছে। বলেই আশরাফ শিকদার অহনা শিকদারের হাত ধরে টেনে রুমে নিয়ে গেলেন। আদিব সহ পরিবারের সবাই আশরাফ শিকদারের পাগলামিটাকে বেশ উপভোগ করলো। আশরাফ শিকদার বরাবরই হাসি খুশি থাকেন, প্রাণ উজ্জ্বল একটি মানুষ। আয়রা আর সোনালী তালুকদার একসাথে বেরিয়ে গেল বাড়ি থেকে। কোম্পানি সবকিছু গুছিয়ে চলে যাবেন বাংলাদেশ ছেড়ে। যে দেশে তার কোনো কদর নেই, সম্মান ভালোবাসা নেই, সেই দেশে আর একদিনও নয়। প্রিয়াস টেবিলে বসে আয়রার যাওয়ার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। কালকে আয়রাকে বিয়ের প্রপোজাল দিলে আয়রার সাথে সাথেই তার রিজেক্ট করে দেয়। প্রিয়াস এর মাথায় এখন কোনো প্ল্যান আসছে না, কিভাবে কি করবে বুঝতে পারছে না। আয়রাকে সত্যি যে ভালো লাগে, বিয়ে করতে চায় বুঝতে পারে না ওই মেয়ে। পারুল বা অন্যান্য মেয়েদের মতন আয়রাটাকে ভ্যানিশ করতে চায় না। প্রিয়াস কখনো ফিল করেনি তার মধ্যেও একটা মন আছে কাউকে ভালোবাসার মতন। সে এত মেয়েকে ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, তার মাসুল হয়তো হবে এই আয়রা মেয়েটাকে হারিয়ে। কলি কলেজ ড্রেস পরে রেডি হয়ে সকালের ব্রেকফাস্ট করে নিল। কলি আদিবকে কোমরা মুখে বসে থাকতে দেখে আদিবকে ইঙ্গিত করে বলল, ভাইয়া আম্মুকে বলবো? আদিব অবাক হয়ে বলল, কি বলবি ছোট আম্মুকে? ওই যে তুমি কালকে বললা পড়াশোনা করাচ্ছে আমাকে বিয়ে। কলির কথা শেষ করার আগেই আদিব কলির মুখ চেপে ধরে বলল, সিক্রেট কথা কাউকে বলতে নেই। ভালো প্ল্যান দিলাম, কাজে না লাগিয়ে ফাঁসিয়ে দিচ্ছিস আমাকে। চল, কলেজের টাইম হয়ে গেছে না? মায়মুনা শিকদার কি বলতে চাস? জিজ্ঞেস করলে আদিব বলে, কিছু না ছোট আম্মু, কলেজে তারা আছে সেটাই বলতে চেয়েছিল। আমি নামিয়ে দিয়ে আসছি কলিকে। সকালে সবাই খাবার খাওয়া শেষ করে নিল। ঈশান আর জুথি চলে যাবে বাসায়। রিফাত অলরেডি চলে গেছে বাসায়। রিফাত ফ্রেশ হয়ে সোজা কোম্পানির অফিসে চলে যাবে। আশরাফ শিকদারের নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল কালকে রাতে, ছোটখাটো একটা প্রোগ্রাম করা হয়েছিল বলে যেতে পারেনি। তবে আজকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, যেতেই হবে। সাথে করে নিয়ে যাবে আদিব, প্রিয়াস আর আদিলকে। ইরা সবার খাওয়া শেষ করে আদিলের খাবারটা রুমে নিয়ে গেল। আদিল সকাল সকাল ভারী নাস্তা করে না, হালকা নাস্তা করে। ইরা খাবার নিয়ে গিয়ে টি টেবিলের উপর খাবারটা রেখে আদিলকে ডাকলো। এই যে শুনছেন, আপনাকে আব্বু তাড়াতাড়ি উঠতে বলেছেন। আদিলের কোনো সারা শব্দ নেই, মনে হয় আবারও ঘুমিয়ে গেছে। তাই ইরা বিছানার ঠিক আদিলের পাশে বসে আদিলকে ডাকলো। এই শুনছেন আপনি? আদিল ঘুম জড়ানো কণ্ঠে অল্প আওয়াজ তুলে বলল। হুম। ইরা বুঝতে পারলো আদিল কিছুটা হলেও সজাগ আছে। তাই ইরা আদিলের ওপর থেকে কমফোর্টার টেনে নিচে ফেলে দিল আর উঠে রুমের এসিটা অন করে দিল। ঠিক 5 মিনিট পর আদিল শীতে কাঁপাকাঁপি শুরু করতে লাগলো। তাও বিছানা থেকে উঠল না, বরং পিটপিট করে তাকিয়ে রইল ইরার দিকে। আর ইরাকে উদ্দেশ্য করে ঘুম জড়ানো কণ্ঠে বলল,
সকালটা এত মিষ্টি হতে পারে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আমার প্রতিটা সকাল এমন মিষ্টিময় হোক বউ। ইরা হাসলো, ভীষণ হাসলো। আদিলের কথা শুনে কি আশ্চর্য! এখন এই বাজে লোকের কথা শুনলে ও রাগ হয় না, বরং অনেকটাই ভালো লাগে। ভালোবাসা মিষ্টি বাতাসের মতন হাতছানি দিচ্ছে। ইরার ভাবনার মাঝেই আদিল উঠে ইরাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। তোমার রূপের আগুনে আমি ঝলসে যাচ্ছি বউ। ইরা বাঁকা হেসেই বলল। তাহলে আপনার জন্য ফ্রিজে ঠান্ডা বরফ নিয়ে আসি। আদিল অবাক হয়ে তাকালো ইরার দিকে আর রাগে কটমটিয়ে বলল। বউ আনরোমান্টিক হলে যা হয় আর কি। ইরা আদিলকে কিছুটা রাগানোর জন্য বলল। আচ্ছা, আনরোমান্টিকের মানে কি? আদিল সত্যিই রেগে গেল ভীষণ আর বলল। শালি, তোর ইন্টারে কে উঠেছে? ইরা রেগে গিয়ে বসলো আর অভিমান নিয়ে বলল। একদম আমার পড়াশোনা নিয়ে কথা বলবেন না। আপনি হয়তো জানেন না আমি যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট। আদিল ভিড় করে বলল। হালকা করে তার প্রমাণ পেয়ে গেলাম। ইরা রেগে গিয়ে বলল। কি বললেন? কিছু না। ইরা বেশ বিরক্ত ফিল করছে, তাই রেগে গিয়ে আদিলকে উদ্দেশ্য করে বলল। আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? আদিল আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমার বউ আমি ধরবো না তো কে ধরবে তাহলে বউকে? কলির কলেজের সামনে আদিব গাড়িতে চুপ করে বসে আশপাশ দেখছে। তার চোখ খুঁজছে কলির বেস্টু মানে রিমঝিমকে। কালকে এতবার বলার পরেও কেন আসলো না? এই মেয়ের জন্য পরিবারের কাছে কতগুলো মিথ্যা কথা বলেছে, সেটা কি ওই মেয়ে জানে? তার ছোট্ট মনটাকে নিমেষে ভেঙে দিল। আজকে শুধু একবার দেখা হোক, ওই মেয়ের খবর আছে। কলির গাড়ির বাইরে থেকে আদিব ডাকছে, তাই আদিব গাড়ি থেকে বের হয়ে গেল। আদিব গাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে কলির বায়না। ভাইয়া, কি হয়েছে? ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করছিস কেন? ফুচকা খাবো। আদিব রাগে কটমট করে উঠল আর বলল। বাইরে হেলদি খাবার খেলে তখন শরীর খারাপ করব। ছোট আম্মু অনেক বকা দিবে, কোনো প্রয়োজন নাই, যা ক্লাসে যা। আদিবের কথা শুনে কলি মুখটা বাঁকিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলো আর আদিবকে বলল। ভাইয়া, আমাকে কিন্তু রিমঝিম যেতে বলেছে ফুচকা খাওয়াবে বলে। আজকে ওর জন্মদিন, তাই। আদিব যেন বোকা বনে গেল। এখন কি করবে ঠিক না পেয়ে ছুটলো কলির পিছু পিছু শিকদার মহলে। আশরাফ শিকদার বেশ কিছুক্ষণ যাবৎ বসে বসে অপেক্ষা করছেন আদিলের জন্য। আজকে কোনো এক্সকিউজ চলবে না বলে আদিলকে সাথে নিয়ে যাবে। আশরাফ শিকদার বেশ বিরক্ত ফিল করছেন, তাই কিছুটা গলা উঁচিয়ে ডাকলেন আদিলকে। তার ডাকের আগেই আদিল এসে হাজির। আশরাফ শিকদার কপাল কুঁচকে ফেলল আর বললেন। মেয়েদের মতো মেকআপ করা শুরু করেছো নাকি যে এত বেশি সময় লাগে? আদিল রেগে গম্ভীর গলায় ছেড়ে বলল। আমি অরিজিনাল সুন্দর, আমার ওইসব মেকআপের প্রয়োজন পড়ে না ড্যাড। তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো আমি বিবাহিত, নতুন বউ আছে আমার ঘরে, তাই যখন তখন ডাকলেই তো চলে আসা যায় না। তাই নাকি মাই সান? নেক্সট টাইম থেকে তোমাকে আর ডাকবো না। সোজা ঘরে গিয়ে তোমার কান টেনে ধরে নিয়ে আসবো। তখন আমিও দেখবো তোমার ঘরের নতুন বউটা আমার কি করে। ড্যাড, একদম এরকম বাজে কাজ করবে না। আমার একটা সম্মান আছে, তাছাড়া আমাদের প্রাইভেসি বলেও একটা ব্যাপার স্যাপার আছে। আমি কি তোমার আর তোমার বউয়ের পার্সোনাল মোমেন্টে গিয়ে ডিস্টার্ব করি? বেহা ছেলে বাবা হয় তোমার, আমার বউ তোমার মম হয়। তাতে কি, তোমার তো বউ হয়। বেহা ছেলে আমার সম্মানটা বরবাদ করে দিল। তুমিই না বলো ড্যাড, তোমার সম্মান নাকি ভুড়ি ভুড়ি। তাহলে এত আগে শেষ হলো কিভাবে? চিন্তার বিষয়, চুরি হয়ে গেছে মনে হয়। আমার সাথে ফাজলামি করো বেহা ছেলে। আজকে তোমাকে যদি নাকের জলে চোখের জলে না করেছি তবে তুমি আমার নামটা পাল্টে দিও। আচ্ছা মিস্টার, আপনার নামটা যেন কি? আশরাফ শিকদার আর পেরে উঠলেন না ছেলের সাথে। কিভাবে পেরে উঠবে? বাপ যদি থাকে ডালে ডালে, তো ছেলে থাকে পাতায় পাতায়। আহা, কবে এই ছেলেকে একটু টাইট দিতে পারবো। আশরাফ শিকদার আদিল প্রিয়াস বাসা থেকে বেরিয়ে যাওয়ার ঘন্টাখানেক পর ইরা নিজের রুমের দরজা বন্ধ করে দোতলার রুমের বাইরের দিকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নেমে পড়ে। শিকদার মহলের পেছনের সাইডটা মোটামুটি জঙ্গল থাকায় তেমন কেউ আসে না। দোতলার এই সিঁড়ি দিয়ে মনে হয় অনেক দিন যাবৎ কেউ আসেনি। গতকাল চাবিটা পেয়েছিল আদিলের কাবার্ডের ভেতর থেকে। অহনা শিকদার ফিরবে সেই 4টার পরে। আশরাফ শিকদার এবং আদিল কখন ফিরবে জানে না, তবে ইরা শুনেছে গতকালকের কাজ আর আজকের কাজ মিলে বাড়ি ফিরতে ফিরতে রাত হবে।
মাইমুনা শিকদারকে বলে এসেছিল ঘুমাবে, কেউ যেন তাকে না ডাকে। নতুন বউ হয়তো রাত জেগেছিল, ঘুমাতে পারেনি। তাই মাইমুনা শিকদার বলেন, তুমি ঘুমাও, খাওয়ার সময় মতন চলে এসো। ইরা ঠিক আছে বলে চলে এসেছিল। ইরা সোজা একটা রিক্সা করে চলে যায় সেই ব্ল্যাক রোজ বাড়ির দিকে। সেখানে যেতে আপাতত ঘন্টাখানেক সময় লাগবে। ইরার হাতে টিফিন বক্স, রতন মিয়ার জন্য নিয়ে যাচ্ছে। আগে বাসার ভেতরের দেখাশোনা প্লাস রান্নাবান্না সব কাজ পারুল করত, কিন্তু এখন তো পারুল নেই। নতুন একটা কাজের মেয়ে আনতে গেলেও তো বেশ কিছুদিন সময় লাগবে। তাছাড়া ও বাড়িটা বেশ ভুতুড়ে, তেমন কেউ কাজ করতে ইচ্ছে প্রকাশ করে না। দেখতে দেখতে ঘন্টাখানেকের মধ্যেই চলেই আসলো সেই ভয়ঙ্কর বাড়ির সামনে। রতন মিয়া গেটের সামনে বসে আছে চেয়ারে। এরা রিক্সা থেকে নেমে গিয়ে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে রতন মিয়া গেটটা খুলে দেয়। ইরার হাতের খাবারটা রতন মিয়ার হাতে দেয়। ইরাকে বাড়িতে আসতে দেখে রতন মিয়া বেশ কিছুটা ভয় পায়। রতন মিয়া ভয়ে ভয়ে ইরাকে জিজ্ঞাসা করেন, ম্যাডাম, এই সময় আপনি এই হেনাকে কোনো দরকার? ইরা আশেপাশে চোখ ঘুরিয়ে পুরো বাড়িটা ভালোভাবে দেখে নিল। চোখে পড়ার মতো কিছু না পেলে বাড়ির বাইরে রাখা একটা বড় গাড়ি চোখে পড়ে। গাড়িটা সে চেনে, তবে অল্প পরিচিত। ইরা কোনোভাবে রতন মিয়ার সন্দেহের কারণ হতে চাইল না বলে রতন মিয়াকে শান্ত গলায় বলল, হ্যাঁ, আম্মু শুনেছিল পারুল এ বাড়িতে এখন আর থাকে না। আপনার খাবার খাওয়া একটু সমস্যা, তাই না? তাই আমাকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিল। প্লিজ খাবারটা শেষ করে আমায় টিফিন বক্সটা দিয়ে দিন। আমার অনেক পছন্দের এই বক্সটাতে, সাথে করে নিয়ে যেতে বলেছে। রতন মিয়ার ইরার কথাটা সত্যি বলে মনে হলো। রতন মিয়া চেয়ারে বসেই টিফিন বক্স বের করে খাওয়া শুরু করতে লাগলো। তখনই ইরা বেশ অবাক হয়ে বলল, এখানে কেন? রুমে গিয়ে খাবারটা খান। ইরার কথায় যেন রতন মিয়ার খাবারে ভীষণ উঠে গেল। ইরা পানি এগিয়ে দিয়ে বলল, ঠিক আছেন আপনি? রতন মিয়া সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ঠিক আছে। বলে আবার খাওয়া শুরু করলো। ইরা বাড়ির আশপাশ কড়া নজর রেখে তাক করে দেখছিল। রতন মিয়া এক লোকমা খাচ্ছে তো আরেকবার ইরাকে দেখছে। খাওয়া শেষ করে রতন মিয়া টিফিন বক্স ইরার হাতে দিয়ে বলল, ম্যাডাম, এখানে আপনি চলে যান। আমি খাবার খেয়ে নিয়েছি, আর হুটহাট করে এই বাড়িতে আসবেন না। আপনি একজন। রতন মিয়া কথা শেষ করে চেয়ারে গিয়ে বসলেন। হাতে গোনা 5 মিনিট পর রতন মিয়া চেয়ারেই ঘুমিয়ে পড়লেন। ইরা বেশ সময় নিয়ে দেখলো বিষয়টা। তারপর ছুটলো রতন মিয়ার রুমের দিকে। এদিকে সেদিকে না তাকিয়ে সোজা রুমে প্রবেশ করলো। তেমন কিছুই চোখে পড়ছে না ইরার। ছোট্ট একটা ঘর। ইরা এদিক সেদিক খুঁজতে শুরু করলো, কিছুই তো নেই। তবে কি সত্যি কিছু নেই? ইরা নিরাশ হয়ে বসে পড়ল। কিভাবে এখন পারুলের সন্ধান করবে সে? ইরা আর একটু সময় এগোতেই দেখতে পেল আলমারির পাশে ছোট্ট একটা দরজা, খুব ছোট। ইরা আর চিন্তা ভাবনা না করে দরজার সামনে গেল। আশ্চর্য, দরজাটা খোলা। তাহলে কি ভেতরে কেউ আছে? ইরা ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে বেশ অন্ধকার। চারিপাশটা ভয়ঙ্কর বাজে গন্ধ আসছে নাকে ভেসে। ইরা অল্প অল্প করে এগোয় সামনের দিকে। সামনে এগোতেই দেখে একটা দরজা, যেখানে বড় করে লেখা গুপ্তঘর, আর পাশে আরেকটা ছোট দরজা, সেখানে স্পষ্ট করে বড় করে লেখা অজানা রহস্যরাই এগোলে গুপ্ত দরজার দিকে। দরজা খুলে যা দেখলো ইতোমধ্যে তা দেখে শৈলেশ শিরা উপশিরার প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে। ইরা অবাক দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি এইখানে কেন? কলি আগে আগে চলে গেল ফুচকার দোকানে ফুচকা খাবে বলে। আদিপও কলির পেছন পেছন যাচ্ছে। কলি অনেক দ্রুত হাঁটছে, আদিপ রিল্যাক্সে যাচ্ছে আস্তে আস্তে। কি বলবে আদিপ রিমঝিমকে? তাকে ভালো লাগে নাকি ভালোবাসে? কি বলবে সে? নাকি কাল কেন আসেনি এটাই বলবে? আদিবের হঠাৎ করে কালকের কথা মনে আসাতে রাগ ওঠে। কিছুটা রাগি রাগি মুখ নিয়ে এগোতে থাকে। ফুচকার দোকানের সামনে যেতেই দেখে রিমঝিম সত্যি এসেছে, ফুচকা খাচ্ছে। তাহলে সত্যি আজ রিমঝিমের জন্মদিন। আদিবের মুখ জুড়ে ভেসে আসে হাসির রেখা। আদিব আর একটু এগিয়ে গেল আর রিমঝিমকে উদ্দেশ্য করে বলল, জন্মদিনের অনেক শুভেচ্ছা মিস রিমঝিম। রিমঝিম যেন বেশ অবাক হলো। আদিবের কথায় কার জন্মদিন আজ? কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো আদিব? রিমঝিম অবাক হয়ে বলল, ভাইয়া, কার জন্মদিন? আপনি কাকে শুভেচ্ছা জানাচ্ছেন? আদিব অবাক হয়ে রইল আর বারবার কলির দিকে তাকালো। তাহলে কি কলি মিথ্যা কথা বলেছে আজকে? কি রিমঝিমের জন্মদিন নয়? আদিব আমতা আমতা করেই বলল,
কলি যে বলল আজকে তোমার জন্মদিন। কলি ফিক করে হেসে দিল। সে তো দুষ্টুমি করে বলেছিল, কিন্তু আদিব তো সত্যি সত্যি ভেবে নিয়েছে। আদিব বেশ লজ্জা পেল কলি বিষয়টা বুঝতে পেরে বলল, সরি ভাইয়া, আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। আর তুমি সিরিয়াসলি ভেবে নিয়েছো? কলি রিমঝিমকে বলল, আরে আমি ভাইয়াকে বলে দিয়েছিলাম দুষ্টুমি করে তোকে উইশ করতে। করেছে ভাইয়া? যাই হোক, ভাইয়াকে তোর ট্রিট দেওয়া উচিত কিন্তু। ঠিকই তো বলেছে কলি। জন্মদিন হোক বা না হোক, উইশ তো করেছে। তাই আদিবকে রিমঝিম এক প্লেট ফুচকা এগিয়ে নিয়ে দিয়ে বলল, ভাইয়া ওইটা আপনার জন্য, প্লিজ খান। কিন্তু আজকে আমার জন্মদিন না, পরের মাসের 4 তারিখে অবশ্যই উইশ করবেন আমাকে। আদিব রেগে ফুসফাস করে বলল। আমি ফুচকা খাই না, থ্যাঙ্কস। আদিব বেশ কিছুক্ষণ চুপ করে রইল। ওরা খাচ্ছে বেশ তৃপ্তি নিয়ে। কি আছে এই ফুচকায় তার জানা নাই, তবে শুনেছিল ফুচকা নাকি মেয়েদের ইমোশন। আদিব ভাবছে কালকে কোনো আসলো না, এই রিমঝিম আজকে কি আবার জিজ্ঞাসা করবে কিনা। আদিব এই ভাবনা শেষ হতে না হতেই কলি আর রিমঝিম হাঁটা শুরু করলো কলেজের দিকে। আদিব অবাক নয়নে তাকিয়ে দেখছে। কি মনে করে যেন আবার ডাকলো পেছন থেকে। রিমঝিম। একবার ডাকে আদিব, সাথে সাথে ডাকটা পৌঁছে যায় রিমঝিমের কানে। পেছন ফিরে তাকিয়ে আদিবের বেশ কাছে এসে জিজ্ঞাসা করে, কিছু বলবেন ভাইয়া? আদিব রাগে কটমট করতে করতে বলল, রিমঝিম, আমি তোমার কোন জন্মের ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাই? রিমঝিম এর সহজ সরল উক্তি। আপনি আমার কোনো জন্মের ভাইয়া নন, কলি আমার বেস্টু। যেহেতু আপনি কলির ভাই, তার মানে আমারও ভাই। হ্যাঁ বোন, আমাকে জাতীয় ভাই বানিয়ে দাও। মানে? আদিব বিরক্তি নিয়ে বলল, পরের থেকে আর ভাইয়া ডাকবা না আমাকে। আমাদের এমনিতেই জায়গা সম্পত্তি বেশ কম, এখন যদি আবার বোন বানাই ভাগ দিতে হবে, না হলে তুমি আমার 2 ভাই বেশ কিপটা, বুঝছো? আমাদের ড্যাড সে তো বিশ্ব কিপটা। আমাদের জায়গা সম্পত্তি ভাগ দিতে হবে বলে আজকে আমাদের আর কোনো বোন নেই। দুঃখ হয় আমার নিজের জন্য। কলি আর রিমঝিম যেন বেশ অবাক হলো। আদিবকে দেখে মনে হয় না এত বেশি কথা বলে। আজকে এই প্রথম দেখলো এত বেশি কথা বলতে, তাও আবার কিনা সবাইকে পরিচয় করিয়ে দিল কিপটা নাম দিয়ে। কলি রাগে কটমটিয়ে বলল, ভাইয়া বড় আব্বু একটুও কিপটে না। আমাকে কয়েকদিন আগে একটা আইফোন কিনে দিয়েছে। বড় আব্বু বলেছে তোমার জন্য একটা হসপিটাল খুলে দেবে, আর তুমি কিনা বলছো বড় আব্বু কিপটে। আদিব মুখ বাঁকিয়ে বলে, আইসে আমার বাপের চামচা, তোর আইফোন আজকেই আমাকে দিয়ে দিবি। এই ফোনের জন্য তুই এত বেশি পাকনামো করছিস? একদম না, বড় আব্বু বলেছে ফোনটা শুধুই আমার। বলে কলি রিমঝিমকে টেনে নিয়ে গেল কলেজের ভেতর গুপ্ত ঘরে। অল্প আলোয় স্পষ্ট মুখটা ভেসে আসলো। মুখটা যা দেখে ইরা ভয়ে ঢুকরে উঠে মিনমিন করে বলল, ভাইয়া আপনি এখানে কি করছেন? ইরার কথায় গুপ্ত ঘরে থাকা প্রত্যেকটা মানুষ চমকে ওঠে। হাতে গোনা 5 থেকে 7 জন মানুষ, তাও তাদেরকে দেখে মনে হচ্ছে ডক্টর। প্রিয়াস অবাক হয়ে তাকিয়ে বলল, এই মেয়ে তুমি এখানে আসলে কিভাবে? ইরা চমকে উঠে। ভয়ে প্রিয়াসের কথা ঠিক কতটা ভয়ঙ্কর শোনা যাচ্ছে তা হয়তো বলে বোঝানো যাবে না। ইরা প্রিয়াসের দিকে চিৎকার করে রাগী গলায় কাঁপতে কাঁপতেই বলল, এ- এটা পারুল না? কি করছেন ওর সাথে? ইরা দৌড়ে পারুলের কাছে যেতে চাইলে প্রিয়াসের উচ্চ ধমকে দিয়ে থামিয়ে দিয়ে বলল, আর এক পা সামলে এগোলে এখানে মেরে ফেললে দিব, বাঁচতে চাইলে চলে যাও এখান থেকে। ইরা অবাক হয়ে প্রিয়াসের এমন থমকে। তাছাড়া ঘরের বাজে গন্ধে বমি আসার অবস্থা, প্রায় সারা শরীর কাঁপছে, চোখ বেয়ে পানি ঝরছে, রুমটাও বেশ অন্ধকার। ইরা রেগে গেল প্রিয়াসের ওপর, কেন করছে এমন পারুলের সাথে। ইরা তাও সামনের দিকে এগোনোর চেষ্টা করতে লাগলো আর বলল, ভাই পারুলকে ছেড়ে দিন, ওকে মারবেন না প্লিজ। ইরার কথা শুনে আশেপাশের প্রত্যেকটা মানুষ শব্দ করে হেসে ফেলল। এ কেমন অদ্ভুত হাসি, ভয়ঙ্কর লাগছে সবাইকে। এদের দেখে মনে হচ্ছে ডক্টর। এতগুলো ডক্টর এই অন্ধকার ঘরে কি করে? ইরা আবারও একটু এগোতে চেষ্টা করলো। একটা ডক্টর ইরার দিকে বাজে নজরে তাকিয়ে প্রিয়াসকে উদ্দেশ্য করেই বলল, আজকে রাতটা তো এই পাখিকে দিয়েই কাটানো যেত। শি ইজ ভেরি হট। সাথে সাথে আশেপাশের প্রত্যেকটা লোক সম্মতি জানিয়ে বলল, ঠিক বলেছ।
তবে প্রিয়াসের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আদিল যদি কোনোভাবে জানে তার বউয়ের দিকে কেউ বাজে নজর দিছে, তবে সবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে এইখানে। প্রিয়াস ইরাকে মানানোর জন্য বলল, তোমাকে যেতে বলছি, যাও ইরা, বের হও এখান থেকে, নয়তো শিয়াল কুকুরের খাবার হয়ে রাস্তায় পড়ে থাকবে। ইরা বাঁকা হেসে বলল, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার কি বুক কাঁপছে না? কি করছেন এগুলো? বেঁচে থাকতে চাইলে আপনারা এখান থেকে চলে যান। ইরার ছোটখাটো থ্রেটে সবাই হি হি করে হেসে ফেলল। আরেকজন এগিয়ে গেল ইরার দিকে, ইরার চুলের মুঠি শক্ত করে টেনে ধরে বলল। এইসব কই থেকে আসে? লোকটার কথা শেষ করার সাথে সাথে ইরা চুলের মুঠি থেকে নিজের চুল ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয় লোকটার গালে। থাপ্পড়টার এতই শব্দ হয় যে একসাথে সবাই নিশ্চুপ হয়ে যায়। ইরা আরেকটু এগিয়ে আর একটা থাপ্পড় মারতে গেলে ডক্টরটাই ইরার হাত ধরে ইরার পেছন দিকে ঘুরিয়ে দাঁতে দাঁত পিষে কিরমির করতে করতে বলল। তোর সাহস হইল কেমনে আমার শরীরে হাত তুললি? লোকটা প্রিয়াসকে ইশারা করে বলল। আজ রাতের জন্য অন্য মেয়ে নয়, আজকে এই মেয়েকেই চাই আমাদের। এই মেয়ের কত জেদ আমিও দেখব। লোকটা বাকি ডক্টরদের ইশারা করতেই একটা চেয়ার নিয়ে আসে আর সাথে সাথে ইরাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এতগুলো পুরুষের সাথে ইরার মতন সাধারণ একটা মেয়ে কখনো পেরে উঠবে না। তাকে স্পর্শ করছে বাজেভাবে, ঘৃণা লাগছে নিজের প্রতি, ভীষণ ঘৃণা। প্রিয়াস কেন আটকালো না এদেরকে? তাহলে কি প্রিয়াসও এদের মতন? ছি, কি বের করছে এরা? লাশটা থেকে বাজে গন্ধ আসছে। গা গলিয়ে বমি আসতে শুরু করলে ইরা গল গল করে বমি উগড়ে বের করে দিল। ইরার এমন বাজে অবস্থা দেখে প্রিয়াস পানি এনে ইরাকে মুখে চেপে পানিটা মুখে ঢেলে দিল। ইরাকে পানিটা খাওয়ানো শেষ করে পানির বোতলটাকে এমন এক আছাড় মারে আর দাঁতে দাঁত পিষে বলে, মরার পাকনা গজাইছে, তাই এখানে এসছিস না? কে দিছে তোর এত সাহস? ইরার চোখ বেয়ে ঝরছে অজস্র পানি। সে তো পারুলকে খুঁজতে এসেছিল আর পেয়েও গিয়েছিল, তবে মৃত। কিন্তু পারুলের মরার পরও শেষ রক্ষা হলো না। ইরা শক্ত গলায় কম্পিত সুরেই বলল, বাঁচতে চাইলে পারুলকে ছেড়ে দে। পাশ থেকে এক লোক সশব্দে হেসে হি হি করে বলে উঠল, আমরা আর বাঁচতে চাই না তো, মরে যেতে চাই। কে মারবে আমাদেরকে? তুই মারবি? অন্য আরেকটা ডক্টর যেতে গিয়ে বলল, শালের বেডির সাথে এত কিসের আলাপ তোর? পার্টি কর্মরাতে ঘুমের ইঞ্জেকশন মার শালিরে। বলেই একজন ডক্টর একটা ইঞ্জেকশন বের করে আনলো। ইরার হাত বাঁধা থাকায় কোনো রকম বাধা প্রয়োগ করতে পারলো না ইরা। ডক্টরটা হাতে এক বাহু টেনে নিয়ে একটা ইঞ্জেকশন লাগিয়ে দিল। এরা চিৎকার করে আদিলকে ডাকলো, কিন্তু সে তো আশেপাশে কোথাও নেই। তাকে বাঁচাবে কে? সে তো এখনই মরতে চায় না, অনেকগুলো দিন বাঁচতে চায়। ওর খারাপ মানুষটার সাথে ইরা চিৎকার করে ওঠে, আমরা একসাথে চাই, আমায় বাঁচান প্লিজ, আমাকে নিয়ে যান এখান থেকে। কোথায় আছেন আপনি? বলতে বলতে ইরা চেয়ারেই ঘুমিয়ে যায়। না চাইতেও প্রিয়াস এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করে দেখলো ইরার ফোনটা মাটিতে পড়ে গেছে। হয়তো থাপ্পড় মারার সময় কোনোভাবে মাটিতে পড়ে গেছে। প্রিয়াস ফোনটা হাতে তুলে সাথে সাথে বন্ধ করে দিল। আর পাশের সব ডক্টররা মিলে পারুলের বডি থেকে একটা একটা করে সব প্রয়োজনীয় জিনিস বের করে নিচ্ছে, যেগুলো ভালো দামে সেল করা হবে। পার্টি অফিসে, নির্বাচন অফিসে বসে আছে আদিল আর আদিব। আশরাফ শিকদার ভাষণ দিচ্ছেন। বেশ কিছুক্ষণ রাজনৈতিক সমাবেশ থেকে ভাষণ শেষ করে এসে বসলেন আদিলের পাশে। সাথে সাথে একজন ওয়েটার এসে আশরাফ শিকদারকে পানি দিয়ে গেলেন। আশরাফ শিকদার পানির গ্লাসটা হাতে নিয়ে আদিলকে উদ্দেশ্য করে বললেন, দেখলা, তোমার বাবা একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কি সুন্দর ভাষণ দিল। আদিল যেন অবাক হলো, এ কাকে দেখছে? আদিল হি হি করে হেসে বলল, নিজের প্রশংসা নিজে করা মানেই মূর্খতা। তুমি মন্ত্রীর পরিচয় দিলে না ড্যাড, মূর্খতার পরিচয় দিলে। আদিলের এমন উত্তর শুনে আদিব হি হি করে হেসে দিল। আশরাফ শিকদার চোখ গরম করে তাকালে আদিবের হাসি মুখটা নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, ভ্যা ছেলে, বাবা হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। আদিল আশরাফ শিকদারকে রাগানোর জন্য বলল, সম্মানিত পিতা মহাশয়, আপনাকে আরো বেশি সম্মান দিয়ে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য নন। আসনটা ছেড়ে দিন এবং আমাকে দিয়ে দিন। আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, মনে হচ্ছে তুমি আমার শ্বশুর লাগো চাইবা, আর আমি তোমার মেয়েকে পাওয়ার লোভে তোমার কাছে দিয়ে সব
বেচে দেব? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এতটাও লোভী নই। নানা ভাই যে কি দেখে তোমার কাছে তার মেয়েকে বিয়ে দিয়েছিল? কষ্ট হচ্ছে নানা ভাইয়ের জন্য। বেহা ছেলে, বাবা হই তোমার। একদম আমার রাগিনীকে নিয়ে কোনো কথা বলবা না। তুমি শুধু বারবার আমার করছো কেন ড্যাড? তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মম আগে, পরে তোমার আগেনি? আশরাফ শিকদার ঠোঁট বাঁকিয়ে বললেন, এমন ভাবে বলছো যে মনে হচ্ছে আমি বিয়ে করার আগেই তোমরা পৃথিবীতে আসছো। আদিল আশরাফ শিকদারকে রাগানোর জন্য বলল, ড্যাড ছেলে হই, তোমার মুখে লগাম টানো। কেন এখন লাগান টানবো কেন? তোমরা কিছু বললে কিছু হয় না, আর আমি বললেই সব দোষ আমার। আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, কেন কোনো লাগাম থাকবে না? এটাই স্বাভাবিক। ড্যাড তোমার যে চুক্তি পুরাই ইলামপুর মতন। কখন জানি সবাই তোমাকে বলে উঠবে স্বরাষ্ট্রমন্ত্রী আশরাফ শিকদার সবাইকে কপি করছে, তখন তোমার কি হবে ড্যাড? আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, আশরাফ শিকদার এক স্বরাষ্ট্রমন্ত্রী, সে কাউকে কপি করে না, বুঝছো মাই বয়? আদিল ফোনটা হাতে নিয়ে আশরাফ শিকদার এবং আদিবের থেকে বেশ কিছুটা দূরে সরে আসে। সেই সকালে বাসা থেকে বের হয়েছিল, তারপর থেকে তো বেশ ব্যস্ত ছিল, তাই তার পেতনি বউটার কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। আদিলের ফোনে সেবা সেভ করা নামটা জলজল করছে পেতনি বউ। আদিল ইরার নম্বরে কল করলে সাথে সাথেই ফোনটা বন্ধ বলে। আদিল আরেকটা কল করলো, সেম, তাও বন্ধ বলছে। আদিল ফোনটা পকেটে ঢুকিয়ে নিল আর ভাবলো কিছুক্ষণ পর আবার চেষ্টা করা যাবে, হয়তো ফোনে চার্জ শেষ, নয়তো নেটওয়ার্ক পাচ্ছে না। বউ আমার মহাব্যস্ত, মনে হয় ঘুম নিয়ে। আদিল আশেপাশে ভালোভাবে দেখে নিল, তারপর আদিবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, প্রিয়াস কোথায়? আশেপাশে তো দেখছি না। প্রিয়াস ভাইয়ের বন্ধুরা এসেছিল, তাই তাদের সাথে চলে গেছে, আজকে আর আসবে না। দুপুরের খাবার খাওয়ার জন্য মাইমুনা শিকদার ইরাকে ডাকতে উপরে আসলেন। মাইমুনা শিকদার কয়েকবার ডাকলেন ইরাকে, কিন্তু কোনো আওয়াজ আসতে না দেখে তিনি ভাবলেন হয়তো ইরা ঘুমোচ্ছে, তাই তিনি আর রুমের ভেতরে প্রবেশ করলেন না। নিচে গিয়ে নিজের খাবারটা শেষ করে ইরার খাবারটা বেড়ে রেখে গেলেন টেবিলের ওপর। রাত 7টা। অহনা শিকদার অফিসের কাজে অতিরিক্ত প্রেশার থাকায় মাথা ব্যথা করছিল, তাই হালকা মেডিসিন নিয়ে শুয়ে পড়েছে। কলির কলেজে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, সেজন্য সন্ধ্যার পর থেকে পড়তে বসেছে। মাইমুনা শিকদার বসে আছে, কফি খাচ্ছে। বাড়ির কাজের কিছু মহিলা মিলে রাতের জন্য রান্না করছেন। মাইমুনা শিকদার কফি খেতে খেতে হঠাৎ করে মনে পড়ল ইরার কথা। তিনি তৎক্ষণাৎ উপরে চলে গেলেন ইরার রুমের সামনে। সে আগের বারের মতন রুমটা বন্ধ, তাই দেখে মাইমুনা শিকদার দরজার বাইরে থেকে বারবার ডাকলেন ইরাকে। মাইমুনা শিকদারের এমন ডাকে তৎক্ষণাৎ ঘুম ভাঙল অহনা শিকদারের। তড়িঘড়ি করে চলে আসেন ইরার রুমের সামনে। মাইমুনা শিকদারকে উদ্দেশ্য করে বলেন অহনা শিকদার, কি হয়েছে? মাইমুনা শিকদার কিছুটা ভয়ার্ত গলায় বলল, ভাবি, ইরা তো দরজা খুলছে না। আমি দুপুরেও ডেকে গিয়েছিলাম, তখন ভেবেছিলাম হয়তো ঘুমাচ্ছে মেয়েটা, তাই চলে গিয়েছিলাম। এখন তো 7টার উপরে বেজে গেছে, ইরা তো উঠছে না দেখে ডাকতে এসেছি, কিন্তু দরজা তো খুলছে না, আর ভেতর থেকে কোনো শব্দও আসছে না। সবারকে এমন চিল্লাতে দেখে কলিও ছুটে আসে। অহনা শিকদার বারবার দরজার কড়া নাড়ছে আর ইরাকে ভেতরে ভেবে বললেন, কি ছেলে মানুষই হচ্ছে ইরা, রুমের দরজা খুলো। অহনা শিকদার আরো কঠিন হয়ে শক্ত গলায় ডাকলো ইরাকে। কি অদ্ভুত, কোনো শব্দ নেই, তাহলে কি ইরা ভেতরে নেই? অহনা শিকদার তৎক্ষণাৎ কল করলো আদিলের নাম্বারে। একবার রিং হওয়ার সাথে সাথে কল রিসিভ করলো আদিল। হ্যাঁ মম বলো। অহনা শিকদার নিজেকে বেশ শান্ত করেই বললেন, কোথায় আছো এখন? বাড়িতে আসছি মম, আর মাত্র 20 মিনিট লাগবে। কিছু হয়েছে মম? কিছু বলবে? অহনা শিকদার ছেলেকে টেনশন না দিয়ে বরং বুঝিয়ে বলল। না, তাড়াতাড়ি বাসায় আসো। বলেই অহনা শিকদার কলটা কেটে দিলেন। আর তিনি আর ইরার দরজার সামনে দাঁড়ালেন না, সোজা গিয়ে বসলেন ড্রয়িং রুমে। সাথে গেল মাইমুনা শিকদার আর কলি। সবার চোখ মুখ ঘোলাটে, চিন্তার ছাপ। এত কিছু হয়েছে, তবুও আদিলকে কোনো কিছু জানানো হয়নি। সে বিষয়টা কেমন ভাবে নেবে আদিল? অহনা শিকদার হাঁটাহাঁটি শুরু করলেন, অপেক্ষা করতে লাগলেন ছেলের জন্য। আমেরিকা থেকে পাগলামি করে চলে এসেছিল যে ছেলে, তাকে যদি বলা হয় তোমার বউ রুমের দরজা খুলছে না সেই দুপুর থেকে,
তখন কি হবে? একজন মা হওয়ার পরও বেশ ভয় কাজ করছে তার মাঝে। ইরার জন্য যে ভালোবাসা দেখেছে, আদিলের চোখে 1 মিনিটে সবকিছু এলোমেলো করে দেওয়ার ক্ষমতা রাখে। অহনা শিকদারের ভাবনার মাঝে দরজায় কড়া নাড়ল কেউ। কলি ছুটে গিয়ে দরজা খুলল। আদিব কলির মাথায় টোকা মেরে বলল, তোর ফোনটা আমাকে দিয়ে দে, নয়তো। কলি উত্তর করলো না, চলে আসলো। দরজাটা খুলে দিয়ে সবাই একে একে ভেতরে প্রবেশ করলো। আদিল উপরে নিজের রুমের দিকে চলে গেল। কেন সারাদিন তাকে ইগনোর করলো তার পেতনি বউটা? তার ছোট্ট বউটা কি জানে না তার বাজে স্বামীটা তাকে ঠিক কতটা ভালোবাসে, কতটা মিস করে? অহনা শিকদারের ফর্সা উজ্জ্বল মুখটা নেতিয়ে আছে। চিন্তার ছাপ দেখে আশরাফ শিকদার অহনা শিকদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রাগিনী? তোমাকে এত বেশি আপসেট লাগছে কেন? অহনা শিকদার গম্ভীর গলায় বললেন, এরা তো দুপুর থেকেই রুমেই দরজাই খুলছে না, কি হয়েছে বুঝতে পারছি না।